দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার অনুষ্ঠানে। দর্শক, নির্বাচন মানে ভোটের উৎসব, জনরায়, যেখানে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটে। আর সেই দরবার নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের সামনে ঢাকা বিভাগে। দর্শক, আজকের এই জনতার দরবারে কথা হবে, প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে বাদানুবাদও। আর এসব নিয়ে আজকে আমাদের সাথে আছেন উপস্থিত অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, গণপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর জোট এবং জোট মনোনীত প্রার্থী গাজীপুর 4 আসন। সাথে আছেন হাফিজুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বামজোট মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ 2। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব, বিএনপি, দল মনোনীত প্রার্থী নরসিংদী 1। দর্শক, আমরা আলোচনা করব, আমরা এসেছি আজকে জনতার দরবারে, যে আমাদের সামনে যারা জনতা বসে আছেন তাদের পক্ষ থেকে প্রশ্ন নিব। এখানে প্রার্থীরা আছে, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, জনতার কি প্রত্যাশা আছে, সেসবের হিসেব মিলাবো আগামী 1 ঘন্টা ধরে। আমরা শুরুতেই কথা না বাড়িয়ে চলে যাই অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আমরা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। দিন যত এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারণে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ, বাদানুবাদ তুঙ্গে, একে অপরের পারস্পরিক সমালোচনায় এবং জনগণের কাছে প্রত্যাশার প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আপনারা দাঁড়ে দাঁড়িয়ে ছুটে বেড়াচ্ছেন। কি মনে হয় দীর্ঘদিনের জোট সঙ্গী এবার আপনাদের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, কতটা চ্যালেঞ্জিং মাঠ? ধন্যবাদ আপনাকে। দরবারে হাজির হতে পেরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। জনতার দরবার আমাকে সত্যি পুলকিত করছে। জনতার সামনে বসে জনতার মনের কথাগুলো শুনতে পারবো। আমরা আজকে এখানে কথা শুরু করার আগেই আমি বিশেষভাবে মহান রবের কাছে চাই যে মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভাই শেরপুরে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। একই সাথে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সহিংসতা মুক্ত একটি নির্বাচন যেন হয়, সেই প্রত্যাশা করছি। এবারে নির্বাচনটি আমি মনে করি জনগণের অত্যন্ত আবেগ, একই সাথে উদ্বেগের একটি নির্বাচন। একটি বিশাল বিপ্লবের মধ্য দিয়ে এই নির্বাচনের হকটুকু, অধিকারটুকু বাংলাদেশের মানুষ আদায় করেছে। এখানে জোট সঙ্গী হিসেবে আপনি যাকে মেনশন করেছেন, নিশ্চয়ই আশা করি বিএনপিকে মেনশন করেছেন। বিএনপির সাথে 4 দলের জোটের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করেছে। জোট সঙ্গী হিসেবে দীর্ঘদিন মন্ত্রী সহ ক্ষমতার ভাগাভাগি করে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকারে কাজ করেছে। আমাদের সেই সম্পর্কের ভিত এখনো অটুট রয়েছে। তবে নির্বাচনের স্বার্থে সবাই যার যার ম্যানিফেস্টো, যার যার বক্তব্য নিয়ে মাঠে চষে বেড়াচ্ছে। আমাদের সাথে সেই সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ঠিক রেখেই আমি মনে করি সব জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া খুব সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় প্রশাসনের আমি বলবো এক মারাত্মক দুর্বলতা। গত কালকের যে দুর্ঘটনা, এখানেও প্রশাসনের একটা বড় ধরনের দুর্বলতা ছিল। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসাপরায়ণ মানসিকতা, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সন্ত্রাসীদেরকে সহায়তা করা এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়ার যে প্রবণতা, নির্বাচনে জয়ী হওয়ার জন্য পেশি শক্তির অংশ হিসেবে সন্ত্রাসীদেরকে ব্যবহার করার যে প্রবণতা, এইটা এই ধরনের দুর্ঘটনার সূত্রপাত করে বা এই ধরনের দুর্ঘটনার সুযোগ করে দেবে বলে আমি মনে করি। আমরা মনে করি আগামীর বাংলাদেশের সুন্দর এই পথচলায় হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে সুন্দর করে একটি নতুন নির্বাচন আমরা উপভোগ করব এবং যেই নির্বাচিত হোক, জনগণের রায় প্রতিফলিত হোক, সে রায় মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় বেশ কিছু বিষয় স্পষ্ট হয়েছে। আপনারা সহিংসতা মুক্ত নির্বাচন চান, প্রশাসনের দুর্বলতার কথা তুলে ধরেছেন। নিশ্চয়ই এই যে একটা লেভেল প্লেইং ফিল্ডের একটা বিষয় চলে আসে, আমরা সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আলোচনায় ফিরবো। তার আগে আমরা একটা হাফিজুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। আপনি নিজে নির্বাচন করছেন, আপনার দল থেকে প্রায় জোট থেকে সবকিছু মিলে হয়তো 60-এর উপর আপনারা প্রার্থী দিয়েছেন। মেহনতি মানুষদের নিয়ে আপনারা রাজনীতি করেন, তাদের কথা আপনারা বলার চেষ্টা করছেন, কিন্তু বলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, জনপ্রতিনিধি হওয়া দরকার। সেই জায়গায় আসলে কতদূর এগিয়ে আছেন আপনারা, কি মনে হয় পারবেন কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন। আমাদের দেশের প্রকৃত অর্থের যে চিত্র, সাধারণ মানুষ, জনতার দরবার, আপনাদের সবাইকে আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমার জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচন হয়েছে, অর্থাৎ এর আগেও 12টি জাতীয় নির্বাচন হয়েছে। পূর্বের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচনটির মধ্যে মানুষের প্রত্যাশা অনেক বেশি। অতীতেও আমাদের দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে যেই পদ্ধতিতে
এই বছর সেই পদ্ধতিতে নির্বাচন হোক, এটা আমাদের দেশের মানুষ কখনোই চাইতে পারে না। তবে আমরা যেটা লক্ষ্য করছি, আমার মনে হয় এইবারের নির্বাচনের মাঠের যেই অবস্থা, সেই পূর্বের চেহারার দিকেই যাচ্ছে। প্রকৃত অর্থে আমাদের যারা নির্বাচিত হতে চাই, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী, তাদের অবস্থানটা পূর্বে যেরকম ছিল যে নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য এই করা হবে, শ্রমজীবী মানুষের জন্য এই করা হবে, সবকিছুই ঠিক আছে, কথাগুলো ঠিকই আছে। প্রকৃত অর্থে কিন্তু সেই জায়গায় আমাদের দেশের অবস্থাটা নাই। আমরা নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের শতকরা 95 জন মানুষ সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, বিশেষ করে শ্রমিক এবং মেহনতি মানুষ, এই মেহনতি মানুষদের পক্ষে আমরা লড়াই সংগ্রাম করছি আমাদের সর্বশক্তি দিয়ে। কিন্তু এই মেহনতি মানুষের লড়াই সংগ্রাম এবং তাদের দাবি দেওয়ার পক্ষে সবাই প্রতিশ্রুতি দিয়ে আসছে, প্রকৃত অর্থে কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। এখনো আমরা লক্ষ্য করছি আমাদের দেশের যখন শ্রমজীবী মানুষরা তাদের দাবি নিয়ে আন্দোলন করে, সেই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়। তাদের দাবির প্রতি সম্মান বোধটুকু যারা রাষ্ট্র পরিচালনায় আছে এবং যারা ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় যাবে, সেই রকম আমরা দেখছি না। আমাদের দেশে এখন এই সাধারণ মানুষের কাজকর্ম থেকে বিরত রাখার জন্য যা করণীয়, সেই কাজগুলোও হচ্ছে। তবে আমরা এই কথাটুকু বলতে চাই, আমাদের দেশের শতকরা 90 জন মানুষ বা 95 জন মানুষকে অসুন্দর রেখে আমাদের এই 95 জন মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো সরকারি বা যারাই ক্ষমতায় আসুক, তারা টিকে থাকার কোনো সুযোগ নাই। কারণ এই 90 মানুষকে অসুন্দর রেখে শুধু 5-10 জন মানুষকে সুন্দর রাখার জন্য যদি প্রতিশ্রুতি হয় এবং উন্নয়ন হয়, সেই জায়গায় আমাদের দেশের মানুষ আর আস্থার জায়গায়, আমাদের দেশের মানুষের আস্থার জায়গায় আর তারা থাকবে না। আমাদের দেশে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে, লড়াই সংগ্রাম হয়েছে। সকল লড়াই সংগ্রাম এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারীর মূল শক্তি হইল শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ। কোনো আন্দোলনের ফলই ওই সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি, শ্রমিকের ঘরে পৌঁছায়নি। আমরা এইবার আশা করেছিলাম এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকারটি ক্ষমতায় আসবে, সেই সরকারটি অবশ্যই সাধারণ মানুষের এবং শ্রমজীবী মানুষের দাবি দাওয়াকে মর্যাদা দিয়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে গ্রহণ করে সেই পদক্ষেপ নেবে। আমরা সেই আগের জায়গায় আছি। প্রতিশ্রুতি নির্বাচনের আগে আমাদের সকল প্রার্থীরা, নির্বাচনের আগে সকল প্রার্থীদেরই বক্তব্য শ্রমিক, গরিব, দরিদ্র, মেহনতি মানুষের বন্ধু, এই কথাতেই তারা বলছেন। নির্বাচিত হওয়ার পর যেই পদ্ধতিতে ওই বড়লোকদের যে শাসন পদ্ধতি, সেই পদ্ধতিতেই চলে যায়। আমরা সেই জায়গাটা থেকে বের হতে চাই এবং আমাদের দেশের শতকরা 90 জন মানুষের স্বার্থ রক্ষা করে এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে আমরা সেই জায়গাটায় পৌঁছতে চাই। আমরা সেই রকম সরকার চাই এবং আমরা যদি নির্বাচিত হই, আমাদের পার্টির বা আমাদের গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যে প্রার্থীরা আছি, কমিউনিস্ট পার্টির প্রার্থীরা আছি, আমরা যদি নির্বাচিত হই, আমরা নির্বাচিত হয়ে শ্রমিক শ্রেণীর এবং মেহনতি মানুষের যেই দাবিগুলো, সেই দাবিগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা আইন প্রণয়ন করার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন আমাদের দেশে শুধু উচ্ছেদ হয়। যারাই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর প্রথম শুরু হবে হকার উচ্ছেদ, রিক্সা উচ্ছেদ, দরিদ্র মানুষ উচ্ছেদ। আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে যেতে চাই। আমরা আমাদের শহরটিকে, দেশটিকে যানজট মুক্ত রাখতে চাই, সুন্দর রাখতে চাই, সবার সাথে আমরা একমত। এই সুন্দর রাখার জন্যই এই দরিদ্র মানুষের, যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় হকারদের জন্য আইন আছে, হকাররা কখন বসবে, কোথায় বসবে, রাস্তার কত % জায়গায় বসবে, এই রকম আইনও পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। আমাদের দেশের যেই বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, এগুলো আমরা উচ্ছেদ করে দিতে চাই। যারা ক্ষমতায় এসে তারা উচ্ছেদ করতে চাই, কিন্তু আমরা বলেছি উচ্ছেদ নয়, যেই যানবাহনগুলো আছে এই যানবাহনগুলোকে আধুনিক করতে হবে। এই যানবাহনগুলোর চালক যারা, ড্রাইভারদেরকে ড্রাইভিংয়ের ট্রেনিং দিতে হবে,
ট্রেনিং দিয়ে তাদেরকে আধুনিক অর্থাৎ করে উচ্ছেদ কোনো শহরে চালার সমাধান নয়, ব্যবস্থা তাদেরকে করতে হবে। মানে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে কারিগরি শিক্ষাগুলো দরকার সেগুলো দিয়ে তাদেরকে মানে মূল অর্থনীতির ধারায় নিয়ে আসতে হবে। আপনার জি, উত্তর জি। স্পষ্ট হয়েছে। আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা যেতে চাই মাসুদ কামাল, আপনার কাছে আমরা ফিরতে চাই। শুনছিলাম যে প্রার্থী দুজন আছে, তাদের কথাগুলো প্রশাসনের দুর্বলতার কথা তুলে ধরেছেন। আমাদের প্রথম প্রার্থী যিনি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, দ্বিতীয় প্রার্থী যিনি আছেন উনি যেটা বলেছেন যে উচ্ছেদের সংস্কৃতি মানে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার মানে কাগজে বয়ান সব, অর্থাৎ মানে মাঠে গেলে সেই বয়ানটা আসলে কতটুকু প্রতিফলিত হয় সে প্রশ্ন কিন্তু রয়ে যায়। দীর্ঘদিনের গণমাধ্যমের অভিজ্ঞতা, আমরা অনেকগুলো নির্বাচন দেখেছেন, যে যদি বলি সেই জনপ্রতিনিধি কবে বড় মানে কবে হবে, যে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, সেই কথার কাজের ফারাকের যে সংস্কৃতি সেটা থেকে কবে আমরা বেরোতে পারবো, কি মনে হয় আপনার কাছে? অনেক ধন্যবাদ। আমি খুব দ্রুত এই ধরনের আপনি দেখতে পাবেন এরকম আশা আমি করি না। আমি করি না এই কারণে, আসলে প্রার্থীকে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দলটা কি। এটা সালাউদ্দিন আইয়ুবী সাহেব আছেন, ওনার এলাকার লোক ওনাকে ভোট দিল, ওনাকে নির্বাচিত করলেন। ওনার দল যা চাইবে তার বাইরে উনি একটা কদমও ফেলতে পারবেন না, এটাই নিয়ম, দলই চালায়। তো আমাদের যে দলগুলো আছে এই দলগুলো কি করবে সেটা নিয়ে আমার টেনশন। আমরা এর মধ্যে বিএনপিকে দেখেছি, যদিও জামাত ইসলামকে দেখিনি, ওনারাও এটা কিন্তু একটা সুবিধা হিসেবে নিচ্ছেন যে আপনারা সব দেখেছেন আমাদেরকে দেখেননি, আমাদের একবার দেখেন। এটা ওনাদের একটা ভালো স্লোগান। এই স্লোগানে আবার একটা নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিক হলো আপনার তো অভিজ্ঞতা নাই, আপনি যাই তো কি আওলা বাদায় ফেলাবেন কে জানে, এটাও অনেকে বলবে। কাজে ভালো মন্দ দুইটা আছে, কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো দেশটাকে ঠেলতে ঠেলতে খাদের একেবারে কর্নারে নিয়ে আসা হয়েছে। 15 বছরে আওয়ামী লীগ সরকার এটা এনেছে এবং এই সরকারও বাকিটুকু এনেছে, এবং এই সরকার এমন এমন কিছু কাজ করে যাচ্ছে, এমন এমন কিছু নেগেটিভ কাজ করে যাচ্ছে, যেমন ধরেন আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ডাবল করে দিয়ে গেছে। নতুন যে সরকার আসবে সে আসা মাত্রই এই 15 লক্ষ সরকারি কর্মচারীদের তোপের মুখে পড়বে। তারা বলবে যে আগের সরকার তো আমাদের বেতন ডাবল করেছে, আপনারা বেতনটা দেন। নতুন সরকার বেতন কোথেকে দেবে? তার কাছে টাকা আছে, সে যা রাজস্ব আয় করে, সরকারের টাকাটা কোথায়? রাজস্ব আয়। তো সে যা রাজস্ব আয় করে তার 70% এরই মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং সরকারের যে পরিচালনার ব্যয় সেখানে ব্যয় হয়ে যায়। রাজস্ব আয়ও কিন্তু ঘাটতি আছে। ঘাটতি আছে, যতটুকু তারা আয় করে তার 70% তারা এখানে দিয়ে দেয়, খরচ করে। এখন যদি তার সঙ্গে আরো 1,06,000 কোটি টাকা যোগ হয়, তার মানে এই টাকা আসবে কোথেকে? টাকাই তো নাই। আর 70-এর বাইরে 25% যায় বৈদেশিক ঋণ, এই ঋণের সুদ পরিশোধ করতে, থাকে মাত্র 5%। এখন এইটা দিয়ে কিভাবে দিবে? মানে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওনারা এমন এমন কিছু কাজ করে যাচ্ছে যে আগামী সরকার যিনি আসবেন তারা আইসে নিয়ে নাকানি চোবানি খাওয়া শুরু করবে যে কিভাবে দেশ চালাবে। ভাই, আমি একজনকে ভোট দিয়ে নির্বাচিত করলাম, যারেই করি আমি করলাম, তো সে টাকাটা কি বানাবে? পয়দা করবে? পয়দা তো করবে না, সে কোত্থেকে দিবে? এরকম আবার এর মধ্যে উনি অনেকগুলি খরচ বাড়াই যাচ্ছেন। তো এই যে সমস্যাগুলি তৈরি করছেন, এই তৈরির পর আমার তো টেনশন হলো কে জিতবে না জিতবে, ভাই কিছু আসা যায় না। বিএনপি জিতুক আর জামাত জিতুক, এখন তো দুইটাই দল, আর তো দল নাই। দুই দলে যেই জিতুক, উনিও আমার লোক, বিএনপির লোকও আমি চিনি, সেও আমার লোক, আমাদেরই তো লোক, এরা তো বিদেশ থেকে আসবে না, এই দেশেই লোক। এক একজনের এক এক রকম ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কারো চাঁদাবাজির ইতিহাস আছে, কারো অন্য ইতিহাস আছে, ওই আলোচনায় যাই না, কিন্তু এরা তো আমাদেরই লোক। কিন্তু দেশটা চালাবে কিভাবে তারা, এটা নিয়ে আমার একটা টেনশন। মানে নির্বাচনে জেতা যতটা বড় চ্যালেঞ্জ, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশটা চালাবে কিভাবে। আমরা মনে করেন যারা সাধারণ মানুষ, আমরা তো জানতে চাইব যে আপনারা কিভাবে দেশটা চালাবেন। একটা কথা আমি বলি সবসময়, যেটা আমি এবারও বলছি, আবারও বলি, আমার ধারণা এবারের নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হবে দুর্নীতি। মানে জনগণ জানতে চাইবে যে আপনি আমাকে দুর্নীতিমুক্ত একটা সরকার উপহার দেবেন কিনা। এটা হবে আমার মনে হয় সবচেয়ে বড় ইস্যু। কারণ আমরা এরই মধ্যে দুর্নীতির নানা ধরনের প্রভাবে কিন্তু আমরা জর্জরিত। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে,
ওখানে যেটা 40 টাকা কেজি, ঢাকায় আস্তে আস্তে দাম হয়ে যায় 80 টাকা কেজি। মাঝখানে 17-18 জায়গায় চাঁদা নেয়। তারপরে কারণ বাজারে নামানোর সময় চাঁদা নেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার সময় চাঁদা নেয়। এরকমভাবে 20-30 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদা দিতে দিতে ওই সবজির দাম কিন্তু 80 টাকা হয়ে যায়। তো এই 80 টাকা আসলে কে দেয়? বাড়তি 40 টাকাটা কে দেয়? আমি আপনি দেই। তো আমি আপনি কিন্তু আসলে টাকাটা দিচ্ছি চাঁদাবাজদের। তো যদি এখন আগে চাঁদাবাজি করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, স্বেচ্ছাসেবক লীগ করতো, এখন কারা করে? এখন কি লীগের জায়গায় দল আসছে, না কে আসছে? নাকি শিবিরের লোকেরা করে, নাকি জামাতের লোকেরা করে? কেউ না কেউ তো করে রে ভাই। নাকি ছাত্রলীগ এসে করে? ছাত্রলীগে তো করার কোনো চান্স নাই। তাহলে কে করে? এই দেশেরই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির লোকজন করে। সেটা যে শেয়ার হয় আবার পুলিশের সঙ্গে, অমুকের সঙ্গে, বিভিন্ন জায়গায়। তো যদি আপনি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু আমার সবজির দাম ওখান থেকে 40 টাকায় কিনে এখানে আমি 45 টাকায় আমি কিনতে পারতাম। তাহলে আমি যে আমার যে প্রতিদিনের জীবনের যে কষ্ট, কিন্তু সেখানে একটু আমি যদি থামাই, সেখানে বিপণন ব্যবস্থাপনা বলে তো আমাদের একটা টার্ম আছে, সেটাও তো কাজ করে না, সেটাও তো ফাংশনাল না আমাদের এখানে। কিভাবে কাজ করবে? এই মাঝখানে তো আমি বললাম না, এই যে পার্টগুলো, এই যে যারা থামাইয়ার টাকা নিচ্ছে, এটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনি না থামাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তো কোনো ব্যবস্থায় কাজ করবে না। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থাই তো কাজ করবে না। তাহলে থামাবে কে? থামাতে চায় কে? হ্যাঁ, আমি শুনতেছি তারেক রহমান বলতেছে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, খুব ভালো। জামাতে ইসলাম বলতেছে আমরা সৎ লোকের শাসন কায়েম করব, এটাও শুনতে ভালো। সবই তো শুনতে ভালো। আওয়ামী লীগও তো বলছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবো, ওটা শুনতে আরো ভালো লাগছে। কি শুনি সেটা তো ইম্পর্টেন্ট না, কি পাই সেটা ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় যে আমাদের এতদিনের যে অভিজ্ঞতা, এত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে আশাবাদী করে না। এখন সামনের দিনে কি হবে আমি জানি না, আমরা তবু আশাবাদী হতে চাই, কারণ আশা ছাড়া বাঁচবো কিভাবে। কিন্তু আমার কেন যেন মনে হয় সামনের দিনগুলিও খুব একটা ভালো হবে না। তারপরে দেখা যাক কি হয়, চেষ্টা তো করি, ওনারাও চেষ্টা করুক। নিশ্চয়ই, আসলে চেষ্টাই কেনা হয়, আমরা সেই চেষ্টার অপেক্ষায় আসলে থাকবো। 12 তারিখ ইলেকশন হবে, তারপর হয়তো বোঝা যাবে কোন দিকে কোথায় গিয়ে গড়াই। আপনার কাছে আবারও ফিরতে চাই, তিনি যেমনটি বললো আসলে শুনতে ভালো লাগে, কিন্তু করতে গেলে বেগটা কোথায় পেতে হয়? ধন্যবাদ। মাসুদ কামাল ভাই অত্যন্ত চমৎকার বলেন। তিনি হতাশার মধ্যে আশা খুঁজছেন। আমি ওনার সাথে অনেকটা একমত হব এই বিষয়ে, যে আসলে আমাদের আশার জায়গাটা আসলে কোথায়। আমি বলবো আশার জায়গা হলো, একটু খেয়াল করে দেখেন, তিনি একটু খুব, আমি বলবো সুচতুরভাবেই বলেছেন জামাত ইসলামের অভিজ্ঞতা নেই। এবছর প্রায় 1100 প্রার্থী, 1100 প্রার্থীর মধ্যে আমি একজন নতুন প্রার্থী, গাজীপুর 4 কাপাসী আসন থেকে নির্বাচন করছি। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই নতুন প্রার্থী। এই 1100 প্রার্থীর মধ্যে প্রায় 64% প্রার্থী হলো নতুন। এরা জীবনে কোনোদিন ইলেকশনই করে নাই, পাস তো দূরের কথা। তাহলে আপনি যদি এই নতুনকে সুযোগ না দেন, তাহলে আসলে আমি বলবো যে নতুনদের যে অর্জন, জুলাই বিপ্লবের যে অর্জন, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দ্বিতীয় বিষয় হলো, উনি খুব আক্ষেপ করেছেন চাঁদাবাজি সহ সরকার ব্যবস্থার যে পরিবর্তন, মানে আকাঙ্ক্ষা মানুষ করে, আসলে এটা কিভাবে মানুষ পাবে, প্রত্যাশার পূরণ কিভাবে হবে? দেখেন, আমরা একটা ইংরেজি প্রবাদ জানি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এট ফার্স্ট চেঞ্জ ইয়োরসেলফ। পৃথিবীকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে তুমি পরিবর্তন করো। এবং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সেটাকে ধারণ করে, লালন করে এবং সেটাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইসলামিক ছাত্র শিবিরের প্রত্যেকেই এই বেসিকটাকে ধারণ করে তার নিজেকে পরিবর্তন করে। সেই জায়গায় আমরা যদি দেখি, এবছর নির্বাচন কমিশন খুব নির্লজ্জভাবে কিছু ঋণখেলাপিকে নির্বাচনের সুযোগ দিয়েছে। সেটা আমার দলের হোক, অন্য যে দলের হোক, বিএনপির একটা বড় অংশ আছে ঋণখেলাপির যে ঋণের টাকাটা তারা ব্যাংক থেকে নিয়েছে। আমার আসনের যিনি প্রার্থী তিনিও একজন ঋণখেলাপি। যে টাকাটা নিয়েছে, এই টাকাটা আমার টাকা। যে ঋণ খেলাপি হয়ে ব্যাংকের টাকা পরিশোধ করলো না, অর্থাৎ আমার টাকা পরিশোধ করলো না, সে ভবিষ্যতে আবার আমার টাকা খাবে না, তার নিশ্চয়তা কি? এই সুযোগগুলো যদি বন্ধ করা যেত, তাহলে ব্যক্তি পরিবর্তন হতো, এবং ব্যক্তি পরিবর্তন হলে সমাজটাকে পরিবর্তন করতে তিনি নেতৃত্ব দিতে পারতেন। বাংলাদেশ জামাত ইসলামী সেই জায়গা থেকে প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি তার সততা, দক্ষতা, যোগ্যতা
বাছাই করে বাংলাদেশ জামাত ইসলামী এবার আমরা এই নির্বাচনে প্রশ্নের উত্তর প্রার্থী নিশ্চয়ই দিয়েছে। আমরা আসলে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী যদি আসেন তার কাছে নিশ্চয়ই আমরা উত্তরটা চাইবো। আপনার কাছে আমরা আবার ফিরবো, কিন্তু আমরা যাদের দরবার এসেছি তাদের কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নেব। আমাদের সহকর্মী আছেন, আমরা একটু যদি প্রশ্ন কয়েকটা নিতে চাই। ধন্যবাদ হিমাদ্রি। জনতার দরবারে জনতার প্রশ্ন শুনবো। প্রথমে আমার পাশে যিনি আছেন তিনি প্রশ্ন করবেন মঞ্চে উপস্থিত যারা আছেন তাদেরকে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম চঞ্চল, রূপালী ব্যাংকে আছি। তো এখানে আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম জামাত ইসলামের দলীয় প্রধান উনি একটি বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলামের দলীয় প্রধানের ক্ষেত্রে কখনোই নারী নেতৃত্ব হবে না বা নারী নেত্রী আসতে পারবে না। পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলাম যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে এই নির্বাচনে সেখানে কোনো নারী নেতৃত্ব নাই। তো আমার কোশ্চেন হলো সাংবাদিক মাসুদ কামাল এবং জামাত ইসলামের প্রার্থীর কাছে, যেখানে বিগত 35 বছর বাংলাদেশে নারী নেতৃত্ব চলেছে, নারী নেতৃত্বের শাসন চলেছে, সেখানে আপনাদের এখানে নারী নেতৃত্ব উপেক্ষিত কেন? সেক্ষেত্রে নারীরা কেনই আপনাদের ভোট দিবে? আমার কোশ্চেন হলো এটা। নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই দ্রুত। আরেকজন প্রশ্ন করবেন আমাদের এখানে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার আহমেদ। আমি আপনারা মঞ্চে যারা আছেন সকলের প্রতি আমার একটা প্রশ্ন। আমরা বাংলাদেশের কোথাও কোথাও দেখতে পাচ্ছি যারা প্রার্থী আছেন বিভিন্ন দলের, ওনাদেরই নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের দিন আমি একজন ভোটার হিসেবে আমি কতটুকু নিরাপত্তা পাবো, এটা আপনারা কিভাবে শিওর করবেন? অত্যন্ত দারুণ প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি আসলে নিরাপত্তা সংখ্যার কথাটা বারবারই ঘুরে ফিরে আসছে। নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আমরা জানবো। আরেকটি প্রশ্ন আমরা একটু নিতে চাই। কেউ আছে কি প্রশ্ন? জনতা এখানে প্রশ্ন করতে চাইছেন, তাকে একটু সুযোগ দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। প্রত্যেকটা ইলেকশন আসলে এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যায়, একদম দুয়ারে, একদম রান্না করে। কিন্তু যখন সে একটা প্রতিনিধি হয়ে ওঠে, চেয়ারম্যান, মেম্বার বা এমপি, তখন তাকে মানে তার কাছেও যাওয়া যায় না, মানে তার বাসার কাছেও যাওয়া যায় না। আমরা হাত মেলানো কঠিন হয়ে যায় আমরা কি এখান তখন। থেকে বেরিয়ে আসতে পারবো কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। নিশ্চয়ই অত্যন্ত দারুণ তিনটি প্রশ্ন পেয়েছি আমরা। একটু প্রার্থী এখানে আছেন হাফিজুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আসলে শুনলেন, কি ব্যাখ্যা দেবেন? ধন্যবাদ। আপনার সর্বশেষ যিনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই খুব মূল্যবান একটি প্রশ্ন করার জন্য। আমি আমার শুরুতেই বলেছি, নির্বাচন যখন আসে আমরা সবাই গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, ভোট পাওয়ার জন্য যা যা করার করে ফেলি। তো কোন প্রার্থী নির্বাচিত হলে যাওয়া যায়, কোন প্রার্থী নির্বাচিত হলে যাওয়া যায় না, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। যাদের অনেক টাকা আছে, যারা অনেক টাকা খরচ করে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পর তাদের নিরাপত্তা, তাদের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সাথে আমার দেশের শতকরা 95 জন মানুষের স্ট্যাটাস মিলে না। এই কারণে ওই সাধারণ মানুষ আর ওই পর্যন্ত যেতে পারে না। দেখেন, আমাদের দেশে নির্বাচন যে হচ্ছে, গরিব সাধারণ মানুষ যাদের কাছে সবাই দ্রুত যেতে পারবে, তাদের নির্বাচন করার সিস্টেমই নাই। জামানত এত টাকা, নির্বাচনে ব্যয় এত টাকা, সব বৃদ্ধি হচ্ছে। তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষের কাছে যেতে পারে, ওই সাধারণ মানুষ এরকম অসাধারণ মানুষের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটি বিষয় যেটি জামাতে ইসলামের প্রশ্নের উত্তর নিশ্চয়ই উনি দিবেন। আর আমাদের কামাল ভাই যেই আলোচনায় যেটা বলেছেন যে আমাদের দেশে অনেকেই ক্ষমতায় আসছে, অনেকেরই অভিজ্ঞতা আছে, জামাতে ইসলামের অভিজ্ঞতা নাই। আমি বিনয় শহীদ কামাল ভাইকে বলতে চাই, জামাতে ইসলামও কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। ওই বিএনপির জোটের সাথে ওনাদের 2 জন মন্ত্রী ছিল, এটা বাদ দিলাম। 1971 সালে জামাতে ইসলাম কিন্তু আমাদের দেশে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আমাদের দেশ শাসনের মতো অবস্থায় ছিল। জামাতরাও তাদের ক্ষমতার প্রভাব আমাদের দেশে দেখিয়েছে। ওনাদের ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা আমার মনে হয় আছে। এই ব্যাপারে কামাল ভাই নিশ্চয়ই সে ব্যাপারে আমরা আরো একটু পরবর্তী উত্তর দেবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেল। আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আবারও ফিরছি দর্শক সিএসআরএম জনতা দরবারে। বিরতির পর আরো প্রশ্নের উত্তর আমরা নেব। কথা শুনবো প্রার্থীদের প্রত্যাশার, প্রতিশ্রুতির, কথার কাজের কতটা মিল, সে প্রশ্নের উত্তর জানবো। থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম প্রেজেন্টস জনতা দরবার অনুষ্ঠানে। বিরতির পর আমাদের মাঝে সে যুক্ত হয়েছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি এবং দল মনোনীত প্রার্থী নরসিংদী 1। আমরা বিরতির পর আপনার কাছে একটু ফিরতে চাই। প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই,
দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণে সরগরম হয়ে উঠেছে আপনাদের প্রার্থীরা এবং সেই সাথে বিরোধী যারা আছে মাঠে তাদের প্রার্থীরাও, সবকিছু মিলিয়ে কতটা চ্যালেঞ্জিং এই মাঠ। এবং আরেকটি প্রশ্ন যুক্ত, গতকাল আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ভূমিধস বিজয় হবে, কেন এমনটা মনে হচ্ছে আপনাদের? ধন্যবাদ। একটু মুখের কাছে নিয়ে বলতে হবে। ধন্যবাদ আজকের এই ডিবিসির এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্যে। সম্মানিত সঞ্চালক, আমাদের বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল ভাই, আমার দুইজন সহ আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা এদেশের মানুষ, আমরা দীর্ঘ 17 বছর একটি অবৈধ, অসাংবিধানিক, একটি ফ্যাসিস্ট, একটি দানবীয় সরকার, একটি মাফিয়া সরকার, একটি অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষ দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তাদের যে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের যে একটা সুযোগ এসছে, যে ঐতিহাসিক জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আমাদের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি, একটা মুক্ত পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের মুক্ত পরিবেশ পেয়েছি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। এই যে আগামী ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসের 12 তারিখে, এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাই এই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণের জন্য আমরা যারা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট এবং এই দানবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সবচেয়ে বেশি নিগৃহীত, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, গুম, খুন, হামলার শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের যে জাতীয়তাবাদী চেতনা নেতাকর্মীরা। এই দলকে ধ্বংস করার জন্য বহু চক্রান্ত, ষড়যন্ত্র হয়েছে এবং এই দলকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরেও আমাদের দল টিকে ছিল এবং আমরা দেখেছেন যে এই নির্বাচন উত্তর আমাদের জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত দেখা দিয়েছে। আমরা যেখানেই যাচ্ছি, দানেশের প্রতীকের, আমি নরসিংদী সদর এক আসন থেকে দানেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা দেখেছি মানুষের কাছে যখন আমরা গিয়েছি, তখন দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যে উৎস উদ্দীপনা, তাদের যে আমাদের প্রতি আস্থা, বিশ্বাস রেখে তারা যেভাবে জনস্রোত এবং গণজোয়ারের সৃষ্টি হয়েছে, তার থেকে মনে হয় যে এই দেশের জনগণ তারা মানসিক প্রস্তুতি নিয়েছে আমাদেরকে নির্বাচিত করার জন্য। তাছাড়া এই দীর্ঘদিন আমরা দেখেছেন যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেখেছেন যে এই দেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যেভাবে আমাদের প্রায় 60 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা দেওয়া হয়েছে, 4000-এর বেশি নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। তাছাড়া আমরা দেখেছি 1750 নেতাকর্মীকে, বিশেষ করে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ তাদেরকে গুম করা হয়েছে। এই যে গুম করে তারা চেয়েছিল ক্ষমতাকে চিরস্থায়ী করতে, কিন্তু এই দেশের মানুষ তাদের যে বঞ্চনা, তাদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, যার কারণে এই সরকারকে বিদায় নিয়ে এসেছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটি সামনে হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি যে এই জনগণের যে ভোটাধিকার, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে, যোগ্য দলকে দিব, যাদের কাছে দেশ, জাতি, গণতন্ত্র নিরাপদ, এবং যারা আমানতের খেয়ানত করবে না। এবং দীর্ঘদিন বিএনপি এই দেশের জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে দেশ পরিচালনা করেছে অতীতে, তাই তাদের অভিজ্ঞতা রয়েছে এবং বিএনপি ন্যায় নিষ্ঠার সাথে এই দেশ পরিচালনা করেছে। তাই আগামী দিনে মানুষের আস্থার জায়গা আমরা তৈরি করতে পেরেছি। তাই আমরা মনে করি যে সে জায়গায় মনে করছেন জনরাই আপনাদের পক্ষে আসবে, সেই জায়গায় মনে করছেন জনরাই। আমি দৃঢ়ভাবে আশাবাদী জনগণ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশের মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার নিশ্চয়ই সেই ভোটের মাধ্যমে আপনার কাছে আমরা আবারও ফিরবো। অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিরতির আগে প্রশ্ন ছিল যে নারীর ক্ষমতায়ন বিষয়ে, সেই প্রশ্নের উত্তর আসলে চাই আর কি দর্শক।
জি ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন খালিল কবির খোকন ভাই সহ সম্মানিত দর্শক বিন্দুকে। দুইটা প্রশ্ন এখানে ছিল ওনাদের। একটা ছিল নিরাপত্তার বিষয়ে, একজন ভোটার হিসেবে তিনি কতটা নিরাপদভাবে ভোট দিতে পারবেন। বাস্তবিক পক্ষেই এখন নির্বাচনী যেই চিত্র, কোথাও কোথাও এমন ঘটনা ঘটছে যেটা অনেকে আতঙ্কিত করে তোলে। শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাত, একই সাথে গতকালকের মর্মান্তিক ঘটনা, এবং কোথাও কোথাও নারীদের উপর যে নির্যাতন হচ্ছে, নারীদেরকে আতঙ্কিত করার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে, এটা ভোটার হিসেবে আতঙ্কিত হওয়া যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করি। এখান থেকে উত্তরণে আমরা ভোটারদের নিরাপত্তার জন্য আমরা আমাদের দলীয় ফোরামগুলোতে আলোচনা করে চেষ্টা করছি। তবে সরকারের সদিচ্ছা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। আজকেই আমি আমার উপজেলায় আমার নির্বাচনী কয়েকটা কর্মসূচি ছিল, এই সবগুলো কর্মসূচিতে সরকারের গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে প্রচুর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তারা। বিভিন্ন বাজারে যেখানে আমাদের মিছিল হওয়ার কথা, গণসংযোগ হওয়ার কথা, সেখানে আর্মি, বিজিবি, কোথাও কোথাও পুলিশের বড় বড় ফোর্স তারা সেখানে দিয়েছে। এই তৎপরতা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় ভোটার আশ্বস্ত হবে, ভোট কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দিবে আশা করি ইনশাআল্লাহ। তিনি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নারী নেতৃত্ব নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের দল। গণমানুষের মধ্যে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। বাংলাদেশের এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা লালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীদের মধ্যে রূপরেখার অংশ হিসেবে অ্যাসপায়ারিং বাংলাদেশের চিত্র উপস্থাপন করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে। সেখানে শুরুতেই জামাত ইসলামী অ্যাড্রেস করেছে তরুণদের, তারপরে হলো নারীদের। নারীদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য নারীদের যে কর্মক্ষমতা সেটাকে কাজে লাগানো, একই সাথে নারীর সম্মান, মানবিক মর্যাদা, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি গ্রহণ করেছে। দেখেন, একজন নারী যখন নিরাপত্তাহীনতায় ভুগে, আমি এরকম অনেক দেখেছি। আমার ওয়াইফ একজন চিকিৎসক, তিনি চিকিৎসক হিসেবে প্রায়শই এমন কিছু ঘটনার সম্মুখীন হন যেটা তাকে আতঙ্কিত করে। নারীর নিরাপত্তার জায়গাটা তাকে যেন শঙ্কিত করতে না পারে, সে ব্যাপারে জামাত ইসলাম বেশ কয়েকটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। এই নিরাপত্তা কোথাও কোথাও ব্যাঘাত ঘটিয়ে অনেকে পরিবেশটাকে নারী বান্ধবের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় হলো নারী নেতৃত্বের বিষয়ে ভাই প্রশ্ন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী তার দলের অভ্যন্তরে শতভাগ গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখে। বাংলাদেশ জামাত ইসলামের দলের একদম ইউনিট প্রধান কে হবেন সেটা নির্ধারিত হয় জামাত ইসলামের সেই ইউনিটের কর্মীদের সরাসরি মতামতের ভিত্তিতে। যিনি মতামত দিবেন বা যারা মতামত দিবেন, মতামতের ভিত্তিতে সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃত্বের কাতারে আসতে পারে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর 300 প্রার্থীর মধ্যে একজন প্রার্থী খুলনায় কৃষ্ণনন্দীম নামে এক ভদ্রলোককে প্রার্থী দেওয়া হয়েছে। তিনি মুসলিম শাখা থেকে করেছেন প্রথমবারের মতো, কিন্তু সেই জায়গায় নারীর ক্ষমতা, নারী নেতৃত্ব, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আছে কিনা? আমি বলছি, আপনার হয়তো ডাটাটা আপনার কাছে নেই। আমরা 2015 সালে বাংলাদেশে যে উপজেলা ইলেকশন হয়েছিল, সেই উপজেলা ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলামীর 119টি উপজেলায় প্রতিনিধি ছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান সহ। 119টি উপজেলার মধ্যে 67টি উপজেলার নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এবং এর পরবর্তীতে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। আপনারা যদি দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে প্রায় প্রতি জেলায় বড় বড় স্কুল রয়েছে, কলেজ রয়েছে। আমি একটু ছোট্ট একটা দাতা দিই, ছোট্ট একটা দাদা দিলে আশ্বস্ত হবেন আশা করি। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ওয়াইফ, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি। এবং এখন আমাদের বড় বড় দায়িত্বশীল যারা রয়েছেন সবাই তাদের ওয়াইফরা সহ নিশ্চয়ই আপনি যে অভিহিত করেছেন, আমরা চাইবো অদূর ভবিষ্যতে জনপ্রতিনিধিত্বের জায়গায় নারী আসুক এবং নারীদের যে ক্ষমতায়নের কথা সেটা পরিপূর্ণ বাস্তবায়ন ঘটুক। হাফিজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু, যেটা এতক্ষণ কথা বলে বুঝলাম যে আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে কি আপনার আসনে? ধন্যবাদ। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সবাই সমান সুযোগ পাব। আমাদের যেই দাবি লেভেল প্লেইং ফিল্ড হোক, এটা আমাদের সকল প্রার্থীদের দাবি। তো যারা একটু ক্ষমতাবান এবং যাদের প্রভাব আছে তারাও বলে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। প্রকৃত অর্থে চিত্রটা হলো, আমরা যারা বিভিন্ন অঞ্চলে প্রার্থীরা আছি সেই জায়গায় কিন্তু আমরা সেই জায়গায়তেই পৌঁছতে পারিনি। আমরা এখনো নির্বাচনী প্রচার প্রপাগান্ডা করতে গিয়ে বিভিন্ন জায়গায় হুমকি দমকির শিকার হয়। আমাদের কর্মীরা ঘর থেকে বের হতে সাহস পায় না।
এমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবাই বলছেন যে আমরা আপনাদের নিরাপত্তা দিব, অভিযোগ করেন, দরখাস্ত দেন। আসলে দরখাস্ত দিয়ে অভিযোগ করে লেভেল প্লেইং ফিল্ড করা যায় না। আমাদের যারা যারা অংশগ্রহণকারী দলগুলো আছে এবং আমরা প্রার্থীরা যারা আছে, আমাদের সেই জায়গায় সচেতন হতে হবে। তো আমি একটি বিষয় আমার সাধারণ ভোটারদের এবং আমাদের দেশের নাগরিকদের যে আশঙ্কাটা, যে এখনো বলছেন 12 তারিখ নির্বাচন, আসলে নির্বাচন হবে কি, এই প্রশ্ন কিন্তু আমাদের দেশের মানুষের এখনো আছে। আমি সেই আশঙ্কা থেকে আমিও দূরে নই। আমারও মনে হয় মধ্যে মধ্যে যে আসলে কি নির্বাচনটি হবে। যদি আমরা চাই, আমাদের দেশের মানুষ চায় একটি সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, সেই রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে। আমরা আহ্বান জানাতে চাই দেশের মানুষকে, আপনারা ভোট দিতে যাবেন এবং যারা লুটপাট করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা ক্ষমতা দেখাবে না, আমার যে ভাই প্রশ্ন করেছিলেন, অর্থাৎ যাদের কাছে যাওয়া যাবে না তাদেরকে নির্বাচিত করবেন না, সাধারণ মানুষদেরকে নির্বাচিত করার নিশ্চয়ই চেষ্টা আসলে করেন। জনরাই তাদের যারা- পক্ষেই যাবে যারা জনগণের সাথে থাকবে। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনো কিছুটা শঙ্কা রয়ে গেছে, হয়তো আশ্বাস করছে প্রশাসন এদিকে নজর দিলে হয়তো সুষ্ঠু ভোট হলে হতেও পারে। আপনি থাকুন আমাদের সাথে। মাসুদ কামাল, আপনার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে নিজে একজন গণমাধ্যম কর্মী। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতার কথা বরাবরই বলা হয়ে থাকে, যেটা আসলে এখন পর্যন্ত কাগজে বয়ানই বলা যায়। এবং আপনি যদি বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে, সেখানে 6 জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে, পরবর্তীতে 2.5 শতাধিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এখনো অনেকে আটক আছে। কি মনে হচ্ছে অদূর ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা কি নিশ্চিত হবে? কি মনে হয় আপনার? আমার মনে হয় না, আমার মনে হয় হবে না। কারণ এই সরকার দেখেন, এই সরকার প্রধান ডক্টর ইউনূস এসে বলেছিলেন যে আমাদের ব্যাপারে আমাদের সরকার নিয়ে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন। সেই সমালোচনার ফল তো দেখছি। প্রাণ খুলে না, অর্ধেক খুলে সমালোচনা করছিল, আনিস আলম জেলে আছে, দেখা আছে রে ভাই। কাজে কিছুই হবে না, ওই সবাই বলার জন্য বলে, কাজের কাজ কিছু করে না। দেখেন আমি বলি একটা কথা আপনাদেরকে, এই যে নারী প্রার্থী নিয়ে আলোচনা করলেন, এই জুলাই সনদ হলো না, জুলাই সনদ পাশ করার জন্য সবাইকে বলা হচ্ছে আপনারা হা ভোট দেন, গণভোট এটা পাশ করেন। জুলাই সনদে তো জামাত ইসলামও স্বাক্ষর করছে, বিএনপিও স্বাক্ষর করছে, এবং সেখানে বলা হয়েছে যে ত্রয়োদশ নির্বাচন থেকেই তারা 5% নারী প্রার্থী দেবে। বিএনপির প্রার্থী সংখ্যা হলো 272 জনের মতো। সেখানে ওনারা যে 10 জনকে দিয়েছে, এটা পার্সেন্টেজ করলে হয় 3.6%। তারা 5% দেয় নাই। জামাত ইসলাম দিয়েছে 16%, 0, একটাও দেয় নাই। কেন? ওনাদেরকে নাই, নেতৃত্ব নাই। ওনাদের যে সর্বোচ্চ বডি, যে মজলিসে শুরা, আমার জানা মতে ওখানে 91 জন নারী আছেন, তাদেরকে আপনি দিলেন না কেন? আপনাদের তো নারী নেতৃত্ব আছে। এবং এমনও বলা হয়ে থাকে যে এবার মেয়েদের ভোট জামাত ভালো পাবে, কারণ মেয়েদের মধ্যে তারা অনেক কাজ করছে। তার মানে তারা মেয়েদের ভোট চায়, কিন্তু নারী প্রার্থী চায় না। তাহলে এটা জিনিসটা কি দাঁড়ালো রে ভাই? 2 দিন আগে সিগনেচার করে আসছেন, ওই সিগনেচারের কালি এখনো শুকায় নাই আমার মনে হয়, এখনই মানেন না। তো তারপরে যখন ক্ষমতায় যাবেন, কি কি করবেন, কি কি প্রতিশ্রুতি দিবেন, এগুলো মনে থাকবো নাকি? থাকে কখনো? ইতিহাস তা বলে না। কাজে এইগুলি যত সব নির্বাচনের আগে যে যা বলে রে ভাই, সব বোগাস। তারা যার যার মতো করে চালাবে, যার যেরকম ইচ্ছা সেরকম চালাবে। এক একটা দলের এক একটা পলিসি আছে, তারা তাদের পলিসি অনুযায়ী চালাবে। তাহলে এই নাটক করে, এত কিছু করে, টাকা পয়সা খরচ করে এই আপনার জুলাই সনদ করার দরকারটা কি আছিল? আবার এটা পাশ করানোর জন্য আইন টাইন ভাঙ্গা গণভোট করতেছেন। এবং এই আইন ভাঙা মানে কি? কালকেও তো ইলেকশন কমিশন বলছে যে গণভোটের পক্ষে অথবা বিপক্ষে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রচারণা চালাতে পারবে না। কিন্তু সবাই তো চালাচ্ছে, সারা দেশে সবাই চালাচ্ছে, এবং ডক্টর ইউনূস নিজে চালাতে বলতেছে। আলী রিয়াজ নামে এক ভদ্রলোককে আমেরিকা থেকে উড়াই নিয়ে আসছে, আমেরিকার নাগরিক। সে সারা দেশে ঘুরে আর বলে কি তোমরা খালি হা ভোটের পক্ষে বলো। তো ওই লোকের কি? ওই লোক তো 12 তারিখে পরে 13 তারিখে সকালবেলা উড়াল দিব। দেশটার এটা আওলা বাজাই দিয়ে এরা সব চলে যাচ্ছে। দেশের কি হবে? আমি তো আগেই বলেছি ভাই, যে এই নির্বাচন কি হবে সেটা ইম্পর্টেন্ট। নির্বাচন একটা হবে, পাশ করবে। আমি এই নির্বাচনে কোনো মারামারি হবে আমি এটাও মনে করি না, আমি মনে করি না।
মনে করি না এখানে দল BNP কারা জামাতের চালাবে মধ্যে সেটা হচ্ছে মারামারি বড় কথা, কিভাবে চালাবে সেটা হচ্ছে ফ্যাক্ট, এবং আসলে কাগজ পয়েন্টের মোট কথায় কথা হলো কতটুকু নির্বাচনের পরে তারা কি করবে? নিশ্চয়ই সেই প্রশ্ন আসলে থেকে যায়। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা কিছু প্রশ্ন নিব জনতা যারা আছেন সামনের কাছ থেকে, যদি একটু সহযোগিতা করেন প্লিজ। জি, আমরা একজন এখানে জনতার দরবারে জনতা আছেন, তার প্রশ্ন একটু শুনবো প্রথমে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান পলাশ। আমি এখানে জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন ওনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার সীমা কে নির্ধারণ করবে? এটা রাষ্ট্র করবে নাকি ধর্মীয় আলেম করবে নাকি আদালত করবে? এর জনগণের মতামতের জায়গাটা কোথায়? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা বলছেন যে শরিয়া আইনে দেশ চালাবেন, সেটা যদি জনগণের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা যদি হস্তক্ষেপ করে, তখন আপনারা আপনাদের দলীয় আদর্শ বাদ দিবেন নাকি জনগণের স্বাধীনতা হস্তক্ষেপ করবেন? ধন্যবাদ। উপস্থিত আজকের জনতার দরবারের সম্মানিত সুধী ও যে যেখান থেকে দেখছেন সকলকেই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আজকের এই জনতার দরবারে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই একজন সাধারণ জনতা হিসেবে। আমার পরিচয়, আমি সারোয়ার জাহান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এখানে বিএনপির একজন সম্মানিত নেতা উপস্থিত প্রশ্নটা আছেন করুন, প্রশ্নটা এবং করুন। জামাতের একজন আছেন। এই দুজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আগামী দিনে আপনারা সরকার গঠন করলে এই দেশের সাধারণ জনতা, যে কোনো একটা গোষ্ঠীর যদি যৌক্তিক কোনো আন্দোলন থাকে, এই আন্দোলনে সহিংসতা ও রাজনৈতিক সংঘাত ব্যতীত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের প্রতিশ্রুতি কি থাকবে? এই বিষয়টা একটু আমার। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি বসুন আমাদের কাছে, আপনি বসুন। আর প্রশ্নে যাবো না আমরা, খায়রুল কবির খোকন আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রশ্নোত্তর পর্ব। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমরা তো দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম করেছি, এই যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তারা আত্মোৎসর্গ করেছেন, শাহাদত বরণ করেছেন দেশে একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটি মত প্রকাশের জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মৌলিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। এবং সেই যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আমাদের সবচেয়ে অগ্রাধিকার আমরা দিব। সেখানে একজন ব্যক্তি বা একটা দল, একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দল যে কোনো যৌক্তিক দাবি নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তার সাংবিধানিক অধিকার, তার মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা, প্রতিবাদ করা, সেই প্রতিবাদ করা তাদের অধিকার রয়েছে। সেই অধিকার অবশ্যই সেখানে যদি যৌক্তিক হয়, যদি গ্রহণযোগ্য হয়, অবশ্যই সেই দাবিটিকে সবার আগে গুরুত্ব দিয়ে তাদের দাবি মেনে নিতে হবে। তা না হলে তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে এই দাবিটা যুক্তিসঙ্গত নয়, জনগণের স্বার্থ পরিপন্থী। এইগুলো বুঝিয়ে আমরা মনে করি যে যেই জনবান্ধব যেই সরকার আসবেন, জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতামূলক যেই সরকার আসবেন, সেই সরকারের অবশ্যই জনগণের যে দাবি, সেই দাবিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং তাদের এই দাবিগুলোকে আমলে নিতে হবে। আমলে নিয়ে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে বা সেইটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। সেখানে কোনো গায়ের জোর করে পুলিশ দিয়ে বা কোনো পেশি শক্তি দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। যেটা বিগত দিনে যেটা ফেসিস্ট সরকার জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে। এই জুলাই আগস্টে আমরা দেখেছি প্রায় 2000-এর বেশি জীবন দিয়েছে, আহত হয়েছে প্রায় 30,000-এর বেশি। আমাদের বিএনপি পরিবারের 422 জন আমাদের বিএনপি পরিবারের শহীদ হয়েছে। এই শুধু আমরা শুধু যৌক্তিক আন্দোলনে আপনাদের সমর্থন থাকবে যদি আপনারা সরকার গঠন করতে পারেন। আপনার উত্তর স্পষ্ট হয়েছে, অর্থাৎ যৌক্তিক আন্দোলনে আপনাদের সমর্থন থাকবে। নিশ্চয়ই আপনার কাছে ফিরতে চাই যে প্রশ্নটি করেছিল সেটির উত্তর। ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শকবৃন্দকে। একজন দর্শক প্রশ্ন করেছেন, মুক্ত চিন্তাটা নির্ণয় করবে কে, রাষ্ট্র, ধর্ম নাকি দল? নিঃসন্দেহে রাষ্ট্র নির্ণয় করবে, এবং রাষ্ট্র একা বিশেষ কোনো সত্তা নয়। আর রাষ্ট্র জনগণের মতামত, জনগণের চিন্তা সবগুলোকে ধারণ করে তার নীতি নির্ধারণ করে থাকে। এই নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন প্রণয়ন করে, রাষ্ট্র যখন সংবিধান প্রণয়ন করে, তখন এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই রাষ্ট্র সিদ্ধান্তগুলো গ্রহণ করে। সুতরাং আপনার মতকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিচ্ছে, তখন নিশ্চয়ই রাষ্ট্র আপনার মুক্ত স্বাধীনতার চিন্তাটাকে ধারণ করেই সেখানে প্রতিফলন ঘটিয়েছে। এটা খুবই স্বাভাবিক। কখনো কখনো কোথাও কোনো বিষয় আমার কাছে মনে হয় যে এটা আসলে আমার মতো হয়নি, তাই বলে যে আসলে বিষয়টি সঠিক হয়নি, বিষয়টি এরকম নয়। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় তখন সামগ্রিক
চিন্তা করে সিদ্ধান্ত নেয়, আমার চিন্তাটা রাষ্ট্রের সাথে মিলতে নাও পারে। সে কারণে রাষ্ট্রই সব বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রের মূলনীতি, চিন্তা, সংবিধান, আদর্শ, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত, এগুলোকে সামনে রেখে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে খুব স্বাভাবিকভাবেই। তিনি বলেছেন যে শরিয়া যদি প্রশ্ন আসে, শরিয়া প্রশ্ন আসলে আমি আমার দলকে প্রাধান্য দিব নাকি বাংলাদেশকে প্রাধান্য দিব? বলবেন, আমি বলবো শরিয়া কি, হোয়াট ইজ শরিয়া, ইট শুড বি নোন, এটা আসলে জানা উচিত। এই ব্যাপারে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যে শরিয়া মানে হলো সব একেবারে ছেয়ে ফেলা হবে, সবাইকে খেয়ে ফেলা হবে, ছেলে মেয়ে সবাই বোরকা পরে বেরোতে হবে, কোনো কিছু করা যাবে না, সবাই কি একটা মানে অর্থাৎ জনগণের সমর্থন যেদিকে থাকে, জনগণের চাহিদা অনুযায়ী হয়তো আপনাদের সেভাবে আপনারা হয়তো পরিচালনা করবেন। আমাদের সময় সংক্ষিপ্ত দেখে শেষ করতে হচ্ছে। হাফিজুল ইসলাম এবং খায়রুল কবির খোকন, অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে জনতার দরবার অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকাল জনতার দরবার অনুষ্ঠিত হবে খুলনা বিভাগে। নিশ্চয়ই আপনারা দেখবেন, সেখানেও প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে, কথার পিঠে কথা থাকবে, বাদানুবাদ থাকবে। এবং আমরাও চাই যে যারা ক্ষমতায় আসবে, যারা জনপ্রতিনিধি হবে, জনগণের যে প্রত্যাশা আছে সেই বয়ানগুলো যেন তাদের কাগজে বয়ান না হয়ে কাজে পরিণত হয়, এবং সেই জনপ্রতিনিধি হবে যিনি কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দর্শক, সিএসআরএম প্রেজেন্স জনতার দরবার আজ এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময়ে ঠিক ৮টায় খুলনা বিভাগে। থাকুন ডিবিসির পর্দায়।